ওরা বুঝে না বোঝার ভান করে সত্যিকার ওরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে এই যে ছোট ছোট যে জাতিগুলো আছে, অবাঙালি জাতিগুলো আছে, এই জাতিগুলো অস্তিত্ব যদি রক্ষা করতেই চাইতো, তাহলে এরা বাৎসরিক যে পরিমাণে চাঁদা আদায় করে আপনার 700 কোটি টাকা একটা দল, একটা দল যদি 700 কোটি টাকা, আমি 700 কোটি বাড়িয়ে দিলাম, 100 কোটি যদি মানে পার ইয়ার এই পার্বত্য চট্টগ্রামে অবাঙালি জনগোষ্ঠী, আমি ধরে নিচ্ছি বাঙালি আমার শত্রু, সেনাবাহিনী আমার শত্রু, তাহলে এই যে 100 কোটি টাকা যে চাঁদা হয়, এই 100 কোটি টাকা চাঁদা দিয়ে তো এই যে এই পার্বত্য চট্টগ্রাম অবাঙালি জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এরা কাজ করতে পারত। তিনটি বিষয়ে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে ওয়াকিবহাল থাকাটা অত্যন্ত জরুরি। প্রথমেই হচ্ছে পানি সন্ত্রাস সহ অন্যান্য ভারতীয় হেজিমনি, দ্বিতীয় রোহিঙ্গা সমস্যা, আর তৃতীয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে সমস্যা চলছেই, আছে আদিবাসী উপজাতি বিতর্ক, আছে ভূমি বিরোধ নিয়ে বিতর্ক, আছে সেখানকার স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অসহনীয় পরিস্থিতি নিয়ে তর্ক বিতর্ক। আজকে আমি ডেল এইচ খান মুক্তির কথার এই পর্বে এই পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি এবং শান্তি চুক্তির পরবর্তীতে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে বিশদ আলোচনা করব। এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন, আমার বামে আছেন জেনারেল সাব্বির স্যার, একজন মিলিটারি জেনারেল, সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী। তার সবচেয়ে বড় পরিচয় আজকের এই অনুষ্ঠানের সাথে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত 24 পদাতিক ডিভিশনের তিনি সাবেক জেনারেল অফিসার কমান্ডিং। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার ডানে আছেন প্রফেসর এম এ রশিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে সিদ্ধহস্ত এবং এছাড়াও বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তার নিজস্ব কাজ আছে। আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আর সবশেষে আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার থোয়াই, তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পরিচিত মুখ এবং উপজাতি আদিবাসী বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা সবাই বাংলাদেশি এই ব্যাপারটা প্রমোট করতে তিনি আমাদেরকে বারবার উৎসাহ দিয়ে যাচ্ছেন। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। দর্শক মণ্ডলী, আমরা আমাদের আলোচনা আজকে শুরু করব ইঞ্জিনিয়ার থোয়াইয়ের কাছ থেকে। ইঞ্জিনিয়ার থোয়াই, শুরুতে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দটি নেই, কিন্তু পার্বত্য চট্টগ্রামের উপজাতি যারা আছে তাদের ভিতরে গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা আদিবাসী শব্দটার প্রতি একটা বিশেষ প্রীতি এবং এই শব্দটা যেন তাদেরকে দেয়া হয় এই জন্য সোচ্চার হয়ে উঠছে। এটার পেছনে আসলে কারণ কি? এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনাকে একটু কারেকশন করি। আগে আমরা যদি সমাধান চাই, তাহলে আমাদেরকে প্রথমত বলা বন্ধ করতে হবে উপজাতি শব্দ, বলা বন্ধ করতে হবে আদিবাসী, বলা বন্ধ করতে হবে সেটলার, বলা বন্ধ করতে হবে এরকম বিতর্কিত যে শব্দগুলো আছে। আমরা যদি এই শব্দগুলো সবসময় প্রমোট করি, বলা বলি করি, তাহলে আমরা যে কাঙ্ক্ষিত সমাধান চাচ্ছি এই কাঙ্ক্ষিত সমাধান কখনো আমরা পূর্ণতা পাবো না, যার কারণে আমাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। দেখেন, মানে আমি যেটা মনে করি যে 56,000 বর্গমাইলের ভিতরে যারা বসবাস করে তারা প্রত্যেকে হচ্ছে বাংলাদেশি। তো এই যে 56,000 বর্গমাইলের ভিতরে আপনি কিভাবে মানে সেটলার ডাকতে পারেন? আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, তবে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা হচ্ছে ভিন্ন। একটু ভিন্ন কিভাবে? আমরা যারা মানে শুধু পার্বত্য চট্টগ্রাম না, বাংলাদেশে আপনার গেজেটেড আছে হচ্ছে 50টা জাতি, গেজেটেড বাইরে আরো 10-12টা জাতি আছে। এই 50টা জাতির মধ্যে এক সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে বাঙালি জাতি। এই বাইরে অন্য যেগুলো আছে ওরা হচ্ছে অবাঙালি জাতি। তাহলে এই যে বাঙালি অবাঙালির মধ্যে আমরা আসলে ডেফিনেশন বের করতে পারি নাই, যার কারণে জাতিসংঘ যেটাই বলছে ওটাই আমরা ধূপ করে গিলছি। একটা সময় দেখেন, আমি প্রায় সময় সন্তুল আমাকে দোষ দিতাম যে তুমি কে যে আমাকে উপজাতি হিসেবে আখ্যায়িত করার জন্য মানে দায়িত্ব দিয়েছে, তোমাকে কে দিয়েছে? আমি এটা নিয়ে যখন আমি একটু স্টাডি শুরু করলাম, তখন আমি বুঝলাম যে এটা তো জাতিসংঘ তাকে দিয়েছে। সে মনে করেছে 1997 সালে 2রা ডিসেম্বর যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে প্রায় 30 বারের ঊর্ধ্বে, 30 বারেরও বেশি উপজাতি শব্দ লেখা হয়েছে। তাহলে তখন কি এই উপজাতি শব্দ তার চোখে পড়ে নাই? তাহলে 2007 সালে এসে জাতিসংঘ যখন এটাকে আদিবাসী বা ইন্ডিজিনাস হিসেবে প্রজ্ঞাপন দিল, তখন সে আবার এটাকে ধূপ করে গিলল। তাহলে এটাতে কি বিশেষ সুবিধা পাবে? সুবিধার কথা পরে আসতেছে। গিলছে কেন সে বারে বারে? প্রথমে আমাদেরকে ট্রাইবাল বা উপজাতি বানালো, এখন আবার আমাদেরকে ইন্ডিজিনাস বা আদিবাসী
বানাচ্ছে। এই বানানোর নেপথ্যে কারণটা কি? নেপথ্যে কারণ হচ্ছে সে মনে করে যে 1997 সালে যে অশান্তি চুক্তি হয়েছে, আমি অবশ্য অশান্তি চুক্তি বলি, আচ্ছা, very interesting. যে চুক্তিটা শান্তির জন্য হয় ওটা তো শান্তি চুক্তি। তবে পার্বত্য চট্টগ্রামে এই চুক্তির ফলে কি শান্তি হয়েছে? কোনো শান্তি আসে নাই, বরঞ্চ অশান্তি বেড়েছে। আমরা যারা শুধু এখানে এই যে অশান্তির কথা বলে অনেকেই মনে করে শুধুমাত্র বাঙালি ভাইরাই মনে হয় এখানে পারে অশান্তি আছে। না, পার্বত্য চট্টগ্রামে এই যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ছাড়া বাকি যে গোষ্ঠীগুলো, বাকি যে জাতিগুলো আছে, যে ব্যক্তিরা আছে, সাধারণ জনগণ আছে, প্রত্যেকে তাদের কাছে ভুক্তভোগী। এখানে মুরগি একটা বিক্রি করতে গেলেও তাদেরকে কৈফিয়ত দিয়ে চাঁদা দিয়ে তারপরে ওই মুরগিটা বিক্রি করতে হয়। তাহলে ভুক্তভোগী আমরা সবাই। তো সেই জায়গা থেকে এরা বিশাল অঙ্কের একটা সুবিধা প্রাপ্ত হচ্ছে, প্রথমে দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই উপজাতি বা আদিবাসী এই কেন্দ্রিক এরা বিশাল পরিমাণে একটা ফান্ড আসে এবং এই ফান্ডের কারণে এরা রাষ্ট্রকে বিকিরিতেও এরা কার্পণ্যতা করে না। রিসেন্টলি সম্ভবত কানাডাতে ওই চাকমা রানী যিনি, উনি কি বিতর্কিত কিছু একটা বলেছিলেন, যে জন্য ইউএনও তাকে একটা মানে চিঠিও দিয়েছে। না, এখানে শুধুমাত্র রানী ইয়েন কিংবা মানে এই যে রাজা দেবাশিস রায়, আমি আসলে রাজা বলতে কখনো আমি প্রস্তুত নই, এর কখনো রাজা ছিল না, ওরা চিফ সার্কেল কালের পরিক্রমে ওদেরকে আমরা সবাই রাজা বলছি। এরপরে ওদের অধীনস্থ রাজা আছে, হেডম্যান আছে, ওই যে কারবারি আছে। তো এই ব্যক্তিগুলা পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল মূল কারণ হচ্ছে এরা। ওদের পদগুলো কেড়ে নেন, এদেরকে সুবিধা দেওয়া বন্ধ করেন, দেখবে যে আগামীকাল পার্বত্য চট্টগ্রাম শান্তি হয়ে যাবে। এই যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদেরকে আদিবাসী হিসেবে যে বলানোর চেষ্টা করছে, এই যে রাজা হেডম্যান কারবারকে দিয়ে ওরা আমাদেরকে বাধ্য করছে। যে বা যারা এই আদিবাসী শব্দের বিরুদ্ধে গিয়ে কথা বলে, যেমন আমি কথা বলছি দীর্ঘদিন ধরে, আমাকে এরা এলাকায় যেতে দেয় না দীর্ঘ বছর, এবং আমার পরিবারকে ওরা হেনস্থা করেছে, এবং আমার সাথে যারা চলাফেরা করছে বর্তমানে তাদেরকে এলাকা ছাড়া করছে এখন। তো এইরকম এই যে সন্ত্রাসী বাহিনী কি শক্তি আছে, যে শক্তি আমাদেরকে রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে আমরা রাষ্ট্রে ওপেনলি আমরা চলাফেরা করতে পারি না। তো এই কারণে আমি বলছি যে আমার এই পার্বত্য চট্টগ্রামে, শুধু পার্বত্য চট্টগ্রাম না, বাংলাদেশের সকল যে অবাঙালি জনগোষ্ঠী আছে, আমি অবাঙালি বলছি কারণ আমি বাঙালি না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আপনি কেন অবাঙালি বলেন? আমি তো বাঙালি না, আমার মাতৃভাষা বাংলা না, রাষ্ট্রভাষা আমার বাংলা হতে পারে। তা আমার মাতৃভাষা যেহেতু চাক ভাষা, এরকম আমার মতো আরো অনেকে ভূমিজ আছে, সাঁওতাল আছে, ওরাও আছে, তারপরে বম আছে, মৌ আছে, এটা প্রত্যেকেই আলাদা স্বতন্ত্র জাতি, বাঙালি যেমন একটা জাতি। তাহলে আমাদের এই স্বকীয় জাতির পরিচয়ে বেঁচে থাকার জন্য, প্রমোট হওয়ার জন্য জাতিসংঘ কিন্তু আমাদেরকে টাকা পয়সা ফান্ডিং করে না। ফান্ডিং করে কোনটাতে? ওই শব্দতে, আদিবাসী শব্দে, যাতে করে আদিবাসী শব্দে গেলে এখন আপনি বলবেন যে ভাই আমি কি পরবাসী? আপনি, কারণ আদিবাসী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে নিজস্ব খাদ্যাভ্যাস থাকতে হবে, নিজস্ব ভূমি থাকতে হবে, নিজস্ব সংস্কৃতি থাকতে হবে, নিজস্ব ধর্ম থাকতে হবে। বাঙালিরা তো আদিবাসী, বাঙালির কি নাই? আমি শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি না, তাহলে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলি। পৃথিবীতে সবচেয়ে আপনার মানে ডাইভার্সিটি আছে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে। তাহলে ভারতের সরকার কেন তারা আদিবাসী ডাকে না? মুখে মুখে বলে আদিবাসী, কিন্তু ওরা রাষ্ট্রীয় কোনো কার্যক্রমে লিখিতভাবে কোনো আদিবাসী হিসেবে ওরা স্বীকৃতি দেয় না। আবার আপনার কাছে ফিরবো, জাস্ট আমরা জেনারেল সাব্বিরের কাছ থেকে একটু আমাদের নিরাপত্তা অংশটুকু ক্লিয়ার করে আসি। স্যার, আপনার কাছে আমরা জানতে চাই যে সেই 1971 সালের পর থেকে যেই সব ঘটনা এবং প্রবাহ তার অনেকটাই আমরা জানি, কিন্তু যেটার ব্যাপারে আমরা আপনার কাছ থেকে মূলত জানতে চাই সেটা হচ্ছে যে কি পরিস্থিতির কারণে পার্বত্য চট্টগ্রামে মিলিটারি ডিপ্লয়মেন্ট এত জরুরি হয়ে উঠেছিল। কারণ অনেকেই দাবি করে যে এটা আসলে কখনো মিলিটারি ক্রাইসিস ছিল না, ইট ওয়াজ অলওয়েজ এ পলিটিক্যাল ক্রাইসিস। আর এখন সেই শান্তি বাহিনী থেকে শুরু করে লেটেস্ট যে এই কুকিচিন বাহিনীর যে বর্বরতা চলছে, সেখানে এর প্রেক্ষিতে আসলে সেনাবাহিনীর উপস্থিতির ব্যাপারটা আসলে কতটা জরুরি? না, প্রথমে বটম লাইন ফার্স্ট, প্রথমে তুমি যে কথাটা দিয়ে শেষ করলে, সেনাবাহিনীর উপস্থিতি কতটুকু জরুরি, অবশ্যই জরুরি। এই হলো প্রথম কথা। সেনাবাহিনী না থাকলে এই ভূখণ্ড এতদিনে অন্যভাবে হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত। আচ্ছা, এখন আসি 1971 সাল থেকে তুমি ঘটনার অবতারণা করলে। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো। যে স্বাধীনতা যুদ্ধেও চাকমার যারা ওখানকার বড় নৃগোষ্ঠী, তারা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। রাজা ত্রিদিব রায় বিকেম দি মিনিস্টার ইন পাকিস্তান গভর্নমেন্ট।
এখান থেকে বোঝা যায় যে তাদের কতটুকু এফিলিয়েশন ছিল আমাদের প্রতি, ছিল না। আচ্ছা, এরপরে 1973 সালে এখানে অস্ত্র অনেক ঝনঝনানি হয়েছে, হওয়ার ফলে অপারেশন পাঞ্চিং টাইগার লঞ্চ হয়েছে এবং সেখানে আর্মস রিকভারি এবং ইলিগাল আর্মস কালেকশনের অপারেশন পরিচালিত হচ্ছে, সেটাও সেনাবাহিনী দ্বারা করেছিল। সেনাবাহিনী যে ওই সময় ডিপ্লয় হয়েছে তা না, সেনাবাহিনী কিন্তু 1973 সাল থেকে ওখানে ডিপ্লয়েড আছে, আচ্ছা, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য। এর পরবর্তীতে আসলে মূল ঘটনা হয়েছে 1972 সালে, যখন মানবানুল লারমা তখনকার সরকারের কাছে উপস্থাপন করলো যে আমরা বাংলাদেশি, আমরা জাতিগতভাবে চাকমা, জাতিগতভাবে ও হলো চাক, জাতিগতভাবে একজন হলো মারমা, কিন্তু জাতিগতভাবে সে একজন বাঙালি না। এই যে টাসেল, এইটার পরিপ্রেক্ষিতে তখন তাদের মধ্যে একটা কমোশন সৃষ্টি হয় এবং স্লোলি তারা দেখলো যে ডায়ালগে কাজ হচ্ছে না এবং পরবর্তীতে তারা একটা আর্ম উইং তৈরি করে শান্তি বাহিনী নামে। 71 যুদ্ধ করতে পারলো না স্যার, 73 এসে আর্ম উইং করে ফেললো। এত আর্ম উইং তো পাশের দেশ থেকে সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা, আর্ম উইং, ওদের ক্যাম্প ওইখানে, ওদের হাইড আউট ওইখানে, বাংলাদেশ থেকে তারা করলে পরে তারা ওইখানে গিয়ে শেল্টার নেয়, সো এগুলি তো সব জানা কথা, এগুলি তো ওপেন সোর্স নলেজ। তো এই কারণ ওই সময়টাতে কেউ হয়তো চায়নি যে এখানে একটা স্টেবিলিটি থাকুক, এই ইনস্টেবিলিটিটা ক্রিয়েট করার জন্য এই কাজটা করেছে। বর্তমানে যে লিডারশিপ আছে শান্তুল লারমা তো তার প্রত্যেক কাজের জন্য, ইভেন মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে করে না, তো হি গোস টু ইন্ডিয়া। সো ওই দেশের একটা প্রচ্ছন্ন সমর্থন তাদের প্রতি রয়েছে। স্যার এজ এ স্ট্র্যাটেজিস্ট আমি জাস্ট কুইক কোশ্চেন একটা করি স্যার, সেটা হচ্ছে যে ইন্ডিয়া নিজেরই তো 7টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, তো আবার আমাদের পিছনে কেন লেগে থাকে স্যার? আমি তোমাকে ভালো থাকতে দেব না, আচ্ছা, তুমি অনেক উন্নত করবে, তো আমি তোমার উন্নতি চাই না। ওকে, তোমার তুমি কৈটুল্যের থিওরিটি আছে না, যে নেইবারকে সবসময় তুমি ব্যতিব্যস্ত রাখো, কিপ দেম অন দ্য ফ্লাই, যাতে করে তুমি সেফ থাকো। ইটস কৈটুল্য থিওরি। স্যার সরি স্যার, নাও। আচ্ছা, এরপরে 1973 থেকে 1977 একটা ফেজ গুলো যেখানে ইলিগাল আর্মস রিকভারি অপারেশন ছিল। 1977 যখন ওরা প্রথমে হিট করলো মিলিটারিকে, তারপরের থেকে দেখা গেল যে তাদের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। ভূষণ স্যার ম্যাসাকারে কি হয়েছিল স্যার? ওটা তো অনেক পরের ব্যাপার, ওটা তো 1984 এর ঘটনা। আরো পরে স্যার? 1984 এর ঘটনা, ওটা তোমাকে পরে বলছি স্যার। তো 1977 থেকে 1997 হলো তোমার আরেকটা ফেজ। এই সময়টাতে শান্তি বাহিনীর সাথে মিলিটারির প্রচন্ড স্কার্মিশেস হয়েছে, মিলিটারির সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওকে মেরেছে, মানে অপারেশন, মিলিটারিতে তার অপারেশন যেভাবে করতে হয় সেভাবে করেছে। আর ওরা অ্যাজ এ টেরোরিস্ট, অ্যাজ এ আর্মড টেরোরিস্ট, তারা যত ক্যাজুয়ালিটি ইনফ্লিক্ট করতে পারে তত ক্যাজুয়ালিটি ইনফ্লিক্ট করে গেছে। কারণ আমাদের 1975 আবার দেশের একটা পট পরিবর্তন হয়েছে, সেইখানেও ওই সরকারকেও আনস্টেবল করার জন্য এদের অ্যাক্টিভিটিস গুলি বাড়িয়ে ফেলেছে। তো এই জিনিসগুলো এখানে ধর্তব্যের মধ্যে আনতে হবে। এরপরে হলো 1997, এর মধ্যে 1984 তুমি যে ভূষণ স্যারের কথা বলো, 1984 ভূষণ স্যারতে একটা মেসাকার হয়। শান্তি বাহিনীর ওরা পুরা সেটলার ক্যাম্পকে কর্ডন করে সেখানে নির্বিচারে গুলি করে এবং যার ফলে 145 জন লোক মারা যায়। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে এটা কিন্তু কোনো কেস হয় নাই এবং কোথাও একটা জেনারেল ডায়েরি হয়েছে এই পর্যন্তই, এদের কোনো কেস হয় নাই। এটাতে যারা ভিকটিম হয়েছে তারা কোনো সাহায্য পায়নি, কারণ এটা ওই সময় গভর্নমেন্ট এটাকে লাই লো করার চেষ্টা করেছে। গভর্নমেন্ট নিউ হোয়াট ইজ দি ইন্ট্রিকেসি বিহাইন্ড ইট, সেই জন্য হয়তো তারা এটাকে সামনে আনা নাই। এরপরে আসলে তোমার 1997 2 ডিসেম্বরে শান্তি চুক্তি স্বাক্ষর হলো। এই যে শান্তি চুক্তি স্বাক্ষর, শান্তি চুক্তির ভ্যালিডিটিটাও নিয়ে প্রশ্ন আছে। শান্তি চুক্তির ভ্যালিডিটির প্রশ্ন হলো যে ইট ইজ নট কাভার্ড ইন দ্য কনস্টিটিউশন এন্ড ইট ইজ নট রেটিফাইড ইন দি পার্লামেন্ট। তো এরকম একটা জিনিস হয়ে আছে এবং এটার উপরে নির্ভর করে এত কিছু চাহিদা সৃষ্টি হচ্ছে, সেটার উপর ভ্যালিডিটি কতটুকু থাকে। এখন আমাদেরকে সোল সার্চ করতে হবে, আমাদেরকে ডিপলি এটাকে স্টাডি করতে হবে, স্টাডি করে দেখতে হবে যে এগুলির মধ্যে কোন কোন ফ্রেজ, কোন কোন কথাগুলি ধর্তব্যে নেওয়া যাবে, কতগুলি নেওয়া যাবে না, নিয়ে এবং না নিয়ে একটা সুন্দর সলিউশন আসতে হবে। না হলে পরে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, এই সমস্যা কোনোদিন সমাধান হবে না। স্যার সমস্যার ব্যাপারে আবার আপনার কাছে আসবো স্যার। কেএনএফটা শুনবে না? আচ্ছা, কেএনএফটা বলে দিই। এরপরে এটাতে চললো 1997 থেকে 2026 পর্যন্ত একটা ফেজ। এর মধ্যে 2017 কেএনএফ নামে একটা গ্রুপ হলো। নাথান বোম এটাকে ক্রিয়েট করলো, বাট ইট ওয়াজ বেসিক্যালি এ
ওয়েলফেয়ার ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এবং সে ডোনেশন পেত বিদেশ থেকে। আচ্ছা, বিদেশ থেকে ডোনেশন পেয়ে সে তার বোন সম্প্রদায় এবং মুরং সম্প্রদায় আলিগত সে অ্যাক্টিভিটিস করতো। আমি নাথান মোমকে চিনি, আমি নাথান মোমের সাথে মিটিং করেছি, সো আই নো দ্যাট পার্সোনালিটি। আজকে আমাদের একজন অতিথি যেমন বললেন যে আমরা তো ওইখানকার লোক, আমাদের কথা কে বলে? নাথান মোম কিন্তু প্রথমে সেই কথাই বলতো যে আমরাও তো হিলট্রাক্সের লোক, কিন্তু আমাদের অধিকারের কথা কে বলে, আমাদের সমস্যার কথা কে বলে, আমাদের ওয়েলফেয়ার কে দেখে? এটার তো কোনো স্পোক্স পার্সন নাই। চাকমারা তো আমাদের কথা বলে না, চাকমারা যেমন চাকের কথা বলে না, চাকমাদের মুরগের কথা বলতো না, তারা বন্ধের কথা বলতো না। সেখান থেকে তার মধ্যে মধ্যে কমিশন ছিল, বাট সামহাউ আদার সামওয়ান মাস্ট হ্যাভ ইউজড হিম। তারপরে সে একটা আর্মড স্ট্রাগলের মধ্যে চলে যায়। এরপর তো 2022-এ সে নটোরিয়েটি তার ম্যাক্সিমামে চলে যায়। 2025-এ আমরা বিরাট অপারেশন কন্ডাক্ট করি এবং তাদেরকে ডিস্ট্রয় করি। এরপরে অবস্থাটা এখন আপাতত শান্ত আছে। আপাতত এখন মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে শান্ত আছে, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে শান্ত আছে। কিন্তু প্রফেসর রশিদ, আপনার কাছ থেকে একজন পলিসি বিশ্লেষক হিসেবে জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘমেয়াদী অশান্তি পাহাড়ে, এটা আসলে আপনার বিশ্লেষণ কি, মূল্যায়ন কি? আমি পলিসির ব্যাপার আসার আগে আমি স্মরণ করতে চাই, এই পার্বত্য চট্টগ্রামের প্রতি ইঞ্চি মাটি রাখার জন্য আমাদের যেসব সেনা সদস্য, বিডিআর সদস্য, পুলিশ সদস্য, আনসার সদস্য এবং জনগণ রক্ত দিয়েছে, তাদেরকে মাথার উপর বা চোখের সামনে রেখে আমি কথা বলতে চাই। এই যে পলিসিগতভাবে বলতে আসার আগে আমি একটা কনস্পিরেসি উল্লেখ করতে চাই যে বাংলাদেশে যখন পাকিস্তান যখন 65-এ ভারত পাকিস্তান ওয়ারের সময় যখন ইন্ডিয়ানরা পাকিস্তান আর্মির কাছে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, স্পেশালি ইস্ট পাকিস্তান, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাদের হাতে যখন মার খায় এবং সেই যুদ্ধে ভারত আপনাদের শোচনীয় পরাজিত হয়েছিল। তারপরে 1966-এ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমি মিস্টার রমনের একটা বইয়ের রেফারেন্স থেকে আমি কথাটা বলছি, যে উনি সেই বইতে লিখেছে, উনি রয়ের শীর্ষ কর্মকর্তা ছিলেন ওই সময়, র যখন প্রতিষ্ঠা হয় তখন উনি উল্লেখ করেছেন যে জেনারেল উবানের নেতৃত্বে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে একটা স্পেশাল ফোর্স তৈরি করে ইন্ডিয়া গভর্নমেন্ট বা ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট, এবং সেই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের আন্ডারে আমরা ওখানে উনি উল্লেখ করেন যে মুজিব বাহিনী তৈরি করা হয়, এবং পরবর্তীতে যেমন রক্ষী বাহিনী হয় সেটা ওই উবানের নেতৃত্বে, উবানের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়, যা ভারতীয় স্বার্থ রক্ষা করার জন্য এই দল দুটি পরপর করা হয়। এবং 1972 সালে সোফার নভেম্বর মাসে পানছড়ি একটা জায়গায়, পানছড়ি জায়গার মধ্যে তারা একটা অপারেশন করে এবং সেখানে মুজিব বাহিনী ভারতীয় বাহিনীর সাথে মিলে তারা ওখানে একদিনে 32 জনকে তারা নিহত করে এবং তারা ওখানকার জনগণকে তারা রেপ করে এবং একটা অশান্তি টার্মোইল সিচুয়েশন তারা তৈরি করে। এবং পরবর্তীতে এটা 1975 পর্যন্ত ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ওখানে থাকে এবং ওই সময় একটা চপার দুর্ঘটনায় পতিত হয়, সেটা রেকর্ড আছে আমাদের ইয়াতে। তো এরপরে বাংলাদেশে ইন্ডিয়ান আর্মির এলিমেন্ট তখন চট্টগ্রামে 75 ছিল, শেখ মুজিব হত্যাকাণ্ড পর্যন্ত তারা ওখানে প্রেজেন্ট ছিল। এবং পরবর্তীতে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং উনি পার্বত্য চট্টগ্রামের মাটিকে রক্ষা করার জন্য আপনারা জানেন যে আমাদের বাহিনীগুলোকে ওখানে মোবিলাইজ করেন। এবং খুবই এটা স্বাভাবিক যে কোনো দেশের যে কোনো সভরেন্টি আপনি যেখানেই নিরাপত্তার প্রয়োজন পড়বে সেখানে সেই যে বাহিনীকে নিয়োজিত করা হবে, এবং প্রথমে আপনারা জানেন যে পুলিশ বাহিনী যায়, তারপরে এলিট ফোর্স যায়, এবং সর্বশেষে যদি আরো থ্রেট থাকে তখন সেনাবাহিনী যায়। তো এইটা রাষ্ট্রের, পৃথিবীর সব রাষ্ট্রের কমন পলিসি, এটা তো কোনো মানে কেউ দ্বিতীয় শব্দ নাই। তো বাংলাদেশ আর্মি ওখানে যাবে না কোথায় যাবে সেটা সেনাবাহিনীর সভরেন্টি তারা যখন গবেষণা করে, তারা যখন এটা ডিসাইড করে, সেটা যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট দিতে বাধ্য, কারণ যেহেতু আর্মির হাতে রাষ্ট্রের নিরাপত্তা। তো বাংলাদেশের জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যখন যে সময় 75 আপনারা জানেন যখন কাদের সিদ্দিকী বাংলাদেশের সভরেন্টির উপর আক্রমণ করতেছিল, এর পরবর্তীতে আমাদের সেনাবাহিনী এই আরেকটা সমস্যার জায়গা যেখানে ভারত তৈরি করেছে আমরা দেখেছি, এই জন্য আমি আপনাকে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কথা বলেছি। এবং তারা ওখানে যে প্রথম দৃষ্টিভঙ্গি তৈরি করে, দৃষ্টিভঙ্গি মানে বাংলাদেশের সব জেলার জনগণই কম বেশি সুবিধা বঞ্চিত, সব জেলার জনগণ। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমি শুধু বাংলাদেশি হিসেবে দেখি, আমি অন্য কোনো নাম ইউজ করতে আমি চাই না, এটা আমি মনে করি আমার দেশ বিরোধী
তো উনি যে কথাটা বলেছেন আমি ওটার সাথে যোগ করে বলছি যে বাংলাদেশের যে কোনো জেলাতে নাগরিক সুবিধা এটা বঞ্চিত আমরা, সব জেলাতে ক্ষোভ থাকতে পারে, সব এলাকায় ক্ষোভ থাকতে পারে, কিন্তু এটাকে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছে যে ওখানে পাহাড়ে ওখানে তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে স্পেশাল কিছু দিতে হবে, এবং এটার জন্য একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়। যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাজ ছিল তারা অস্ত্র পেত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, এবং তারা এখানে সন্ত্রাস কার্যক্রম করে তারা আমাদের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করতো, এবং মূলত এখন পর্যন্ত তারা চাঁদাবাজিতে লিপ্ত। আপনারা যেই নামে ডাকেন, কিন্তু তারা আসলে চাঁদাবাজিতে লিপ্ত। আমার 24 ডিভিশনের জিওসি উনি আমার চেয়ে আর ভালো বলতে পারবেন। তো আমার পরের দৃষ্টিভঙ্গি পলিসিগত আমি দেখবো যে বাংলাদেশে প্রথম চিরাঙে একটা হিল ট্যাক্স প্রবলেম তৈরি করা হয়েছে, দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছে, প্রতিপক্ষ তৈরি করা হয়েছে যে বাংলাদেশের প্রতিপক্ষ একটা সন্ত্রাসী আর্মা না সন্তুল আর্মা। তো সন্ত্রাসী আর্মার কাজ ছিল বাংলাদেশের সাবমেরিন দ্বীপে অ্যাটাক করা, এবং সে ট্রেন বাই ইন্ডিয়ান, এবং তার যে যত অস্ত্র আসে আমরা জানি তার সে ড্রাগসের ব্যবসায় জড়িত এবং আরো চাঁদাবাজি এগুলোতে তারা জড়িত। এবং তারা যেটা পরবর্তীতে করে যে আমাদের এই শেখ হাসিনা দিল্লি দাসীদার, দিল্লির সেবাদাসী, সে একটা চুক্তি করে যে চুক্তিটা পৃথিবীতে নজির নেই, যে সবমেরিনটিকে লঙ্ঘন করে একটা প্রতিপক্ষ তৈরি করা হয় যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো দেশের সাথে সম্পর্ক নেই, যাকে আইনের আওতায় আনার কথা ছিল, সে চুক্তি করে বাংলাদেশের সেনাবাহিনী ক্যাম্প সরায়, বাংলাদেশের সবমেরিনকে লঙ্ঘন করে সে। এবং এই চুক্তির আমি এখানে আমার কাছে চুক্তিটা আছে, এই চুক্তি যদি কেউ যে কোনো খালি চোখেও পড়ে খুব বদ্ধ হইতে হবে না, এই চুক্তির সব ধারাই দেশ বিরোধী, সবমেরিন বিরোধী। প্রফেসর রশিদ, আমরা একটা ছোট্ট বিরতির পর এই পার্বত্য শান্তি চুক্তি আসলে শান্তি চুক্তি না অশান্তি চুক্তি সেটা নিয়েই আলোচনা করব। শুধু দর্শক মন্ডলী সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে শুনবো শান্তি চুক্তি নাকি অশান্তির চুক্তি। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। জেনারেল সাব্বির, শান্তি চুক্তির ব্যাপারে স্যার আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাচ্ছি যে কথিত আছে যে এই শান্তি চুক্তির নাকি অনেক ধারা বাস্তবায়িত হচ্ছে না, অথবা এই ধরনের কমপ্লেইন আছে। আবার একটা টেনশনও কাজ করে এই জায়গায় যে বাঙালি এবং আবাঙালিদের ভিতরে একটা ডিবেট থাকে যে প্রয়োজনের অতিরিক্ত ক্যাম্প, সেনা ক্যাম্প যেগুলো আছে সেগুলো নাকি তুলে ফেলা হচ্ছে, তার কারণে নিরাপত্তাহীনতারও সৃষ্টি হচ্ছে। আসলে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিকে আপনি যদি একজন মিলিটারি স্ট্র্যাটেজিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেইন করেন তাহলে কি বলবেন? প্রথমে তোমাকে আসি আমি ক্যাম্পের কথা। এই পর্যন্ত 241টা ক্যাম্প উইথড্র করা হয়েছে, এবং এই 241টা ক্যাম্প উইথড্র করার পরে যে ভয়েড হয়েছে, এই ভয়েড এরিয়াগুলি হ্যাজ বিকাম দি প্লেগ্রাউন্ড অফ দি অল দি মিসক্রিয়েন্টস। যত সন্ত্রাস আছে সবার একটা প্লেগ্রাউন্ড হয়েছে। এবং কেএনএফ যে কাজ করে, কেএনএফ এই সমস্ত ভয়েড জায়গার মধ্যে বেশি, দে আর ইন দি বান্দরবন এরিয়া, ইনএক্সেসিবল পাহাড়গুলির মধ্যে, যেগুলো একদম বান্দরবন ওয়াজ এ পিসফুল এরিয়া ইভেন ডিউরিং দি ইনসার্জেন্সি পিরিয়ড। আচ্ছা, সেই বান্দরবনে এত ডিস্টারবেন্স ইজ আনথিঙ্কেবল, এটা হতে পারে না। পানছড়িতে ক্যাম্প নাই, পানছড়িতে ক্যাম্প নাই। পানছড়ি যেটা এত ইম্পর্টেন্ট জায়গা, সেখানে পানছড়ি ডাজন্ট হ্যাভ এ ক্যাম্প, আর্মি ক্যাম্প ডাজন্ট রিমেইন দেয়ার। আমার তো মনে হয় যে ক্যাম্পগুলি উইথড্র করা হয়েছে সবগুলো ক্যাম্প আবার রিইনস্টেট করা হোক। আই স্ট্রংলি ভাউচ ফর দ্যাট, 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্যাম্পের যে এরিয়াগুলি ছিল সেই এরিয়াগুলি ওয়াজ আন্ডার অবজারভেশন, আন্ডার পেট্রোলিং, আন্ডার স্ট্রং কন্ট্রোল অফ দি সিকিউরিটি ফোর্সেস। যেহেতু এখানে কেউ নাই, সেটা এখন তারা যা ইচ্ছা তাই এখানে করে যাচ্ছে। এবং শান্তি চুক্তির কথা যেটা বলো, শান্তি চুক্তি তো গভর্নমেন্ট তো অনেক করেছে। আমার মনে হয় যতটুকুই করুক, কখনো বলে যে 48 বাস্তবায়ন হয়েছে, কখনো বলা হয় যে 65 বাস্তবায়ন হয়েছে, কখনো বলা হয় যে 7টা ইজ আন্ডার কনসিডারেশন, তারপরে 72 হয়ে যায়, টোটাল 72 ক্রস ছিল। স্যার আপনার কি ডিস্টার্ব হচ্ছে? আপনার পার্বত্য যে আমরা যে শান্তি চুক্তির কথা বলছি, এই শান্তি চুক্তিতে কোথাও তো শান্তি চুক্তি বলা হয় নাই, এখানে তো বলা হয়েছে পার্বত্য চুক্তি। কেন আমরা তাহলে এটাকে শান্তি চুক্তি? যে একটা পিস ট্রিটি হিসেবে কনসিডার করা হয়েছে, ওকে, সেইটাও আসতেছে। এখন এই যে যত নাম্বারেই তোমার ইমপ্লিমেন্ট করা হোক না কেন, আমাদের পক্ষ থেকে যতটুকু করা দরকার, সরকারের পক্ষ থেকে যতটুকু করা দরকার, ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে যতটুকু সহনীয় হওয়া দরকার, আমার মনে হয় উই হ্যাভ ডান দ্য ম্যাক্সিমাম। বিপরীতে তারা কি দিয়েছে, আমি কোনো নাম্বারে যাব না, কারণ নাম্বার দিয়ে কাজ হবে না। কারণ বিপরীতে তারা কি করেছে, আজকে তো শান্তুল আলমা 1997 সাল থেকে আজকে 2026 এই পর্যন্ত সে রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান। ইজ ইলেক্টেড ম্যান? ইজ নট। তাহলে একটা স্বৈরাচারী বসে আছে এখানে। Does he have feeling for the country? He doesn't have, because he gets all the amenities, treatments, facilities, logistics from India.
তাহলে এই লোক হিলট্যাক্সে আমাদেরকে কি কন্ট্রিবিউট করবে? আমি সাথে শান্তনুমার সাথে দুবার দেখা করেছে, মেট হিম, আমি তার অন্যান্য স্টলওয়ার্ডদের সাথে মিট করেছি, যেমন আমি নাথান বর্মার সাথে মিট করেছি। বাট এখানে তারা কি দিচ্ছে আমাদেরকে তো কিছু দিতে চান, শুধু আমার কাছে চাইবা, আমি সব দিয়ে দেবো, তোমরা আমার জন্য কিছুই করবা না। তারপর বরঞ্চ আরো সিচুয়েশন ওয়ার্স করার জন্য চেষ্টা করবা। আলুটুলাতে গন্ডগোল করে, তারপরে সাজেকে যাওয়ার পথে গন্ডগোল করে, দিঘিনালাতে গন্ডগোল করে, তারপরে তোমার বাগাইছড়িতে গন্ডগোল করে, তারপরে বান্দরবনের যে সমস্ত জায়গা ইনএক্সেসিবল আছে, যখন কিছুই হতো না কেন ওই সমস্ত জায়গাতে কেএনএফ এসে ঘর করে। বান্দরবনের প্রাইমারি ফরেস্টে এসে আরাকান আর্মি, আরএসও এবং আরসা তাদের ক্যাম্প থাকে, তারপরে তারা পপি চাষ করে। তো এগুলি তো লোকালরা যদি ভায়োলেন্ট হতো তাহলে তারা আসতে পারতো না, এরা তাদেরকে হারবার করতেছে বিকজ তাদের সাথে একটা আন্ডার হ্যান্ড কানেকশন আছে, বিকজ দে আর পার্ট অফ হিউম্যান ট্রাফিকিং, দে আর পার্ট অফ ড্রাগ স্মাগলিং, দে আর পার্ট অফ দি ইলিগাল আর্মস ট্রাফিকিং, সবকিছু। আমার টেনিউরে আমরা তো অনেকগুলি অপারেশন করছি, যে সমস্ত ক্ষেত্রে আমরা আর্মস ধরতে পেরেছি। এই সমস্ত টিপ অফ আসতো, আসার পর তারপর কাজ করা হতো। বাট কথা হলো যে এই জিনিসগুলো তো হচ্ছে, তো এগুলো তোমরা বন্ধ করতে পারো না। তারপরে শান্তি এই স্প্লিট ফ্যাকশন অফ পিসিজিএসএস, একটা হলো জেএসএস মেইন শান্তি শর্মা, জেএসএস রিফর্মিস্ট, এটা আর একটা কাকড়াছড়ি বেস, তারপর আসলে ইউপিডিএফ, এখন নাকি তারপর আসলে কেএনএফ, তারপর এখন শুনলাম নাকি আরেকটা গণতান্ত্রিক ইউপিডিএফ নামে আরেকটা পার্টি আছে। এরা কেন হচ্ছে? এরা কিন্তু সিকিউরিটি হ্যাজার্ড, এরা হচ্ছে লোকালাইজড কন্ট্রোল নেওয়ার জন্য হিল ট্যাক্সে, চাঁদা তোলার জন্য। লোকালাইজড কন্ট্রোল নেবে, চাঁদা তুলবে, যত ইলিগাল কাজ আছে করবে, কারণ এখানে কিন্তু হিউজ মানি, ড্রাগ ট্রাফিকিং তো অনেক টাকা পয়সার লেনদেন হয়। তো এই সমস্ত লোকালাইজড কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য। তো তারা কি দেশের প্রতি ভালোবাসা থেকে করতেছে? নো, তারা নিজেদের স্বার্থের জন্য করতেছে। আমার মনে হয় এখন আমাদের দরকার একটা হলিস্টিক অ্যাপ্রোচ এবং হিল ট্যাক্সকে খুব ইন্টেন্সলি অবজারভেশনে নিয়ে আসা। আমরা এই পরের পার্টে স্যার এই সমাধানের জায়গাটা আপনার কাছ থেকে শুনবো স্যার। বাট এই মুহূর্তে প্রফেসর রশিদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি অথবা অশান্তি চুক্তি যেটা হচ্ছে, এর তো দীর্ঘ 25 বছর হয়ে গেছে, এর অনেক ধারা 25 বছর পুরাতন হয়ে গেছে, প্রেক্ষাপট বদলে গেছে। এই পরিস্থিতিতে আপনার মূল্যায়ন কি? আমি আগের বার বলেছিলাম দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা হয়েছে, ওখানে বাঙালি অবাঙালিদেরকে একটা ডিভিশন তৈরি করা, ডিভাইড করা, এবং তারপরে একটা পক্ষ তৈরি করা। সেই পক্ষের পরিপ্রেক্ষিতে কন্টিনিউশন হিসাবে এই তথাকথিত চুক্তি হয়েছে 97 সালে, সেটা শেখ হাসিনা 2-3 জনকে দায়িত্ব দিয়েছিল। তারা বাংলাদেশের কোনো ধরনের বুদ্ধিজীবী, কোনো ধরনের এক্সপার্ট, ইভেন আর্মি এক্সপার্ট যারা ওখানে নিরাপত্তা জড়িত, কারো কাছে তারা এখানে কোনো আর্মির এক্সপার্টদেরকে না বা কোনো আর্মির যারা এই সমস্ত নেগোসিয়েশনের সাথে রিলেট ছিল তাদেরকে ইনক্লুড করা হয়নি, এবং তাদেরকে মানে কোনো ধরনের জানানো হয়নি পর্যন্ত যে একটা স্পেশাল কেস আমরা ডিসকাস করি। এটা পুরোটা একটা ষড়যন্ত্র। কারণ বাংলাদেশে যদি দ্বিজাতিত্ব তখন তৈরি করা যায়, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি, অবাঙালি এবং বাঙালি সবাই বাংলাদেশি, যার ভাষা যেটা সেই ভাষায় কথা বলবে, সেই ভাষায় কাজ করবে, কিন্তু ন্যাশনালিটি আমরা বাংলাদেশি লিখি। তো বাংলাদেশিটাকে ডিভাইড করার জন্য এখানে উপজাতি বা অন্য জাতি বা অন্য কিছু বলা। আর আরেকটা বিষয়, স্পেশাল পলিসি আদিবাসীটা কেন বলতে চায়, কারণ জাতিসংঘের ইউনাইটেড নেশনের একটা আছে, ক্লজ আছে, যে আদিবাসী যদি কোনো সময় ডিক্লেয়ার করে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, তখন জাতিসংঘ সেটাকে সাপোর্ট দিতে হয়। এই কনস্পিরেসির অংশ হিসেবে আদিবাসী বলা হচ্ছে, কিন্তু আপনি যদি যে কোনো গবেষণায় যান দেখবেন এখন আদিবাসী বাঙালিরাই। কারণ বাঙালিরা রশিদ, আমেরিকায় রেড ইন্ডিয়ান আছে, অস্ট্রেলিয়ায় অ্যাবরিজিন আছে, তারাও নাকি এই ট্রিটিতে সাইন করে নাই। এক্স্যাক্টলি, আমরাও তো সাইন করিনি। আমরা করি নাই। আমাদের আদিবাসী তো, তাছাড়া তাদের আদিবাসী রেড ইন্ডিয়ানরাই। হ্যাঁ, আমেরিকাতে আমাদের পার্থক্য আছে। আছে তো, ওখানে হোয়াইট ইংলিশরা যে ওদের আদিবাসীদেরকে হত্যা করেছে বা তারা ইয়া করেছে লম্বা সময়, কিন্তু বাংলাদেশে সেটা না। বাংলাদেশে এখানে বাঙালিরাই আদিবাসী। মানে আপনি যদি 1000 বছরের ইতিহাস, উনি যে একটা এক্সপ্লেনেশন দিয়েছেন যে ধর্ম থেকে শুরু করে সব থাকতে হবে, কিন্তু এই বিতর্কটা কেন আসতেছে? এই বিতর্কটা দিচ্ছে এই কারণে, কারণ এখানে একটা ষড়যন্ত্র আছে যে আপনার জন্য পরবর্তীতে সন্ত্রাসী লার্মা বা এরকম লার্মাদেরকে দিয়ে কিছু একটা ডিক্লেয়ার করানো যায়। আমরা শুনেছি যে জুমলেন না কি একটা তথাকথিত, যেগুলো ভারতের মাটিতে এগুলা সবসময় তৈরি হচ্ছে। তো আপনারা জানেন যে এখানে জিওপলিটিক্যালি আপনি জানেন যে ফেনীর এখানে চিরঙের এখানে একটা খুবই সরু নদী আছে, এবং এটাকে যদি আলাদা করা যায়
তাহলে বাংলাদেশের এবং এই পার্বত্য চট্টগ্রাম ল্যান্ডলক এরিয়া, এটাকে যদি কোনো সময় ডিস্টার্ব করা যায় তাহলে এইটাকে পরবর্তী ভারত খেয়ে ফেলবে, যেমন জুনাগড় বা হায়দ্রাবাদ খেয়ে ফেলেছে। তো এটা তাদের একটা কারণ যে বাংলাদেশে তাদের যারা সেবা করে তাদেরকে দিয়ে এই ধরনের চুক্তি করে, যে গোপন চুক্তি, এটা আমি বলবো গোপন চুক্তি, কারণ এখানে প্রত্যেকটা ধারা বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের সবরেটি লঙ্ঘন করে। এবং এটা যদি আপনারা একটা একটা করে বিতর্ক করেন, আপনি দেখবেন যে ধারাগুলা আমাদের শুধু কনস্টিটিউশন না, যে কোনো দেশে সবরেটি যে ধারাই আছে তারা এটাকে কোনো সময় অ্যাকসেপ্ট করবে না। ভারতে যে এতগুলা জাতি উপজাতি কত কিছু তাদের, ভাষা আলাদা, ধর্ম আলাদা, এবং তারা কি এই ধরনের একটা কোন অঞ্চলে এরকম একটা চুক্তি করবে? শ্রীলঙ্কা করবে, নেপাল করবে। শ্রীলঙ্কা কি তামিলদেরকে মেনে নিয়েছে? নেপালে হবে? কোন দুর্বল কোন রাষ্ট্র, অত শক্তিশালী রাষ্ট্র, কেউ এটা করবে না। এই তো হলো এটা চুক্তিটা কেন হলো, গোপন এই জন্য হয়েছে। এবং এটার পরে যে বলতেছেন, তাহলে কি আপনি যদি আজকে যদি বগুড়ার লোক, দিনাজপুরের লোক, ঢাকার লোক যদি বলে যে আমরা এখানে সুবিধা বঞ্চিত, তাহলে আমরা সরকারের সাথে, আমি একটা কর্তৃপক্ষ, আপনি বলে আমি বগুড়ার লোক, আমি এটা কর্তৃপক্ষ, তাহলে একটা সরকারের সাথে চুক্তি করবেন? এটা তাই করা হয়েছে। যে সন্তু লারমা আমাদের সেনাবাহিনী রক্ত যার গায়ে লেগে আছে, বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সে রক্ত যার গায়ে লেগে আছে, এবং ওখানে যারা অবাঙালি তাদের বঞ্চনা, তাদেরকে শোষণ করা, এরা তো তাদেরকে সাহায্যের বদলতে তারা তাদেরকে শোষণ করছে। প্রত্যেকে চাঁদা দিতে হয়, এই চাঁদাটা তাদের ইনকাম। এত দল হয়েছে এই কারণে হয়েছে যে তারা চাঁদা দিবে এবং এটাই তাদের সোর্স অফ ইনকাম। আর এটার উপর আরেকটা যেটা, বাংলাদেশকে ক্ষতি করার জন্য বাইরের থেকে সাহায্য নিবে। অনেকে সন্দেহ করে যে 1971 সালের পরে যেরকম আমাদের সংবিধানটা ড্রাফট করার পর ভারতে পাঠানো হয়েছিল ভেটিং এর জন্য, জি জি জি, এটাও কি এরকম পাঠানো হয়েছে? এক্স্যাক্টলি, 2-3 জন ওকে এক্সপার্ট এখানে, যে সাদিক হাসান আব্দুল্লাহ সে সাইন করেছে, তার কি এই বিষয়ে কোনো জ্ঞান আছে? সে জাতিকে সে কনভিন্স করেছে যে আমি এটা নিয়ে এক্সপার্ট, এই কারণে আমি এটা এই ধারার কারণে। সে কি কোনো জায়গায় বিতর্ক করেছে, কোনো জায়গায় ব্যাখ্যা করেছে, কাউকে নিয়েছে? আমরা তো আগেই বলেছি এখানে কোনো এক্সপার্ট জয়েন করেনি। ভেরি ইন্টারেস্টিং প্রফেসর রশিদ। একই সঙ্গে আরেকটা জিনিস আপনি চমৎকার জায়গায় বের করছেন, সেটা হচ্ছে যারা এটা ড্রাফট করেছে আর যারা সিগনেটরি তারা কিন্তু এক না। না, মানে মিস্টার হাসনাত কিন্তু অ্যাকচুয়ালি ড্রাফটিং ফেজে ছিলেন না, উনি সিগনেটরি শুধুমাত্র। সরকার বদলের পরে এসে তাড়াতাড়ি ওটা ইন্ডিয়া থেকে ভেটিং করে এনে বলে সিগনেচার করে দিয়েছে। আর এই যে 241টা ক্যাম্প সরানো হয়েছে, কোন দেশের সবরিনিটিতে এটা আছে যে আপনি দেশের সেনাবাহিনী আবার এস্টাবলিশ করা দরকার। কোথায় থাকবে, কোথায় নিরাপত্তা দেবে, সেটা কি জনগণ ঠিক করে না দেশের যারা রক্ষী বাহিনী বা দেশের যারা নিরাপত্তা বাহিনী তারা ঠিক করে? কারণ তাদের এইটা উনি আরডকের জিওসি ছিলেন, উনি এটা জানেন যে ওনারা কিভাবে একটা ডক্ট্রিন ডিজাইন করেন, সিকিউরিটি ডক্ট্রিন ডিজাইন করেন, ন্যাশনাল সিকিউরিটি ডিজাইন করেন। তাহলে এইটা কি যে কোনো মানুষই পারবে? তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই 241টা ক্যাম্প সরানো হয়েছে, এই ব্যাপারে একটু আমরা ইঞ্জিনিয়ার সবাই আপনার মতামতটা জানতে চাচ্ছি। এই যে ক্যাম্প 241টা সরিয়ে ফেলেছে, জেনারেল সাব্বির বলছেন যে এটা আবার রিইনস্টেট করা দরকার, রিওপেন করা দরকার, এই ব্যাপারে আপনার কি মত? আমি প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। জি, ধরেন এই পার্বত্য চট্টগ্রামে কোনো অবাঙালি কোনো জাতি নেই, নাই, সকল এখানে যারা আছে সবাই বাঙালি বা মুসলিম বাংলাদেশি বা এক কথায় মুসলিমরাই আছে এখানে। বাংলাদেশে ওই ব্যাখ্যায় পড়ে যাচ্ছি আমি। তাহলে পার্বত্য চট্টগ্রামে কি সেনা ক্যাম্প থাকবে না? বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই এখানে মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, যেই থাকবে, যারাই থাকুক না কেন, ওই অঞ্চলের সুরক্ষার জন্য সেনাবাহিনী ডিপ্লয় থাকবে। পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেম হয়েছে, যেহেতু আমাদের এই যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান চারপাশেই আপনার 7 সিস্টার, এবং এই অঞ্চলগুলোতে আপনার নানা ধরনের অকারেন্স হচ্ছে প্রতিনিয়ত। আপনার এই অকারেন্স গুলোকে আপনার সামাল দেওয়ার জন্যই তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দরকার এখানে, কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেলের রুট কি এই রুটকে। তাহলে এই সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখেন যে এখানে যে 247টা নাকি কত ক্যাম্পের কথা বলে, 241টা এই ক্যাম্পগুলো এখান থেকে উঠিয়ে ফেলা হয়েছে। তো এখানে সন্তু লারমার সাথে চুক্তি হয়েছে ওরা অস্ত্র জমা দেবে, কিন্তু সন্তু লারমা কয়টা অস্ত্র জমা দিয়েছে? খুব কম। যে অস্ত্রগুলো ওই অস্ত্রগুলো জমা দিয়েছে। কুকিচিন আর্মি তো মানে অত্যাধুনিক অস্ত্র নিয়ে এই অস্ত্র কোথায় পেয়েছে? এই অস্ত্রগুলো কোথায় পেয়েছে? অস্ত্রগুলো কি হেঁটে এসেছে এখানে? এটা তো বর্ডার ক্রস করে এসেছে নাকি বাংলাদেশ থেকে কেউ দিয়েছে? তার মানে আর্মি না থাকলে আরো বড় বড় অস্ত্র আসবে। তো এই জন্য আমি বলতেছিলাম কি যে আপনার আমাদের 82% অলমোস্ট ইকোনমি ডিপেন্ড করে চিরাং পোর্টের উপরে। তো এখানে যদি আপনার আর্টিলারি ঢুকে, এখানে যদি আপনার হেভি অস্ত্র ঢুকে, এটা তো পুরো ইনস্ট্যান্ট দেশে দুর্ভিক্ষ লাগবে। যদি তারা যদি কোনো দেশের ষড়যন্ত্রে, কোনো দেশের ইন্ধনে তারা যদি ওখানে
বোম ব্যাট করে এবং ওখানে তারা সাবোটাজ করে, তাহলে এটা কি করবেন আপনারা? আমরা কি করবো? এই দেশের মানুষ তো এমনি তো আমরা নিরীহ, আমাদের কোনো সে নাই, কথা বলতে পারি না, আমরা বলতেও পারি না, আমাদের বুঝতেও পারি না, বুঝাতে গোপনে গোপনে সব চুক্তিগুলো হয়। আমরা এখান থেকে কিভাবে দাঁড়াবো? আমাদের সেনাবাহিনী তারা এক্সপার্ট, তারা এগুলোর উপর পড়াশোনা করে। আপনার ওই যে ওনার মতো আমি যাদেরকে দেখেছি যে তারা চিরাং হিলট্যাক্স যখন চাকরি করে ওখান থেকে তারা শিখে এবং শিখায়, এবং এটার উপর আমাদের সেনাবাহিনীর অনেক অফিসার পিএইচডি বন্ধ করেছে। তাহলে এই যে এক্সপার্টদেরকে নিয়ে আমরা রাখছি, তাদেরকে আমরা তাদের থেকে যদি আমরা সাহায্য না নিই। না না, মানে আপনার এই কথার সাথে আমি একটু মানে যোগ করছি আর কি। আমাদের অনেকেই যে মানে বলে, দোষারোপ দিয়ে বলে পার্বত্য চট্টগ্রামে যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীকে আমরা এমনি দেখি যে সেনাবাহিনী ডেপ্লয়েড আছে, কিন্তু এই সেনাবাহিনীর হাত পা বাঁধা। হাত পা বাঁধা কিভাবে? পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির মাধ্যমে কিন্তু হাত পা বাঁধা। কারেক্ট। তাহলে আপনি পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি কারেকশন না করে আপনি কিভাবে এখানে সেনাবাহিনীকে ক্ষমতা দিবেন? এখানে এই যে এটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে আপনার জন্য, যে 1947 সালে এই যে পার্বত্য চট্টগ্রামের যে বাঙালি অধিবাসী যারা আছেন, তারা একবার ইন্ডিয়ার সাথে যেতে চাইলো, পরবর্তীতে 71 এসে আবার ভুল করে পাকিস্তানের সাথে যেতে যাচ্ছে। তো এই ভুল আর কতবার করবে তারা? না, এই জায়গায় আমি আসলে আসতে চাচ্ছিলাম আর কি আপনার কথা অনুসারে, যে 1947 সালে যে আপনার এখানকার পার্বত্য চট্টগ্রামের কিছু লোক বলে যে রাজা দেবাশিস রায়ের বাবা ত্রিদীপ রায় আপনার কুখ্যাত রাজাকার ছিলেন, মানে ওনার লাশ বাংলাদেশে আসেনি। তাহলে তার সন্তান সৌগৌরবে এখন পার্বত্য চট্টগ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং বাংলাদেশ সরকার তার সাথে বসে গল্প করছে, তার কাছে পরামর্শ চাচ্ছে বাংলাদেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি রাখা যাবে। একজন রাজাকারের ছেলে কিভাবে বাংলাদেশের পক্ষে কথা বলবে? কথা বলবে। আমি একটু কথাটা শেষ করি। তাহলে এই যে 1947 সালে যে আমরা পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীরা ভারতের সাথে যেতে চেয়েছে, কিন্তু ভারত আমাদেরকে জঙ্গলি বা বানর বলে আমাদেরকে নেয় নাই, মানে একটা হিয় প্রতিপন্ন করে আমাদেরকে নেয় নাই। তাহলে 71-এর পরে কেন আমাদেরকে ওরা এত মানে কি মায়া, কি দরদ, আমাদের মধ্যে কি খনি আছে যে আমাদেরকে ওরা অস্ত্র ট্রেনিং দেয়, আমাদেরকে অস্ত্র ট্রেনিং দিয়ে এই পার্বত্য চট্টগ্রাম অশান্তি রাখার জন্য কথা বলে। এবং এই যে মায়া কান্না দেখে বাংলাদেশের মেনল্যান্ডের মানুষের সাথে, আপনার সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে আমাদের যে একটা ক্লেশ তৈরি করলো, এই বিষয়টা আমার এই যে যারা তথাকথিত আমাদের পার্বত্য চট্টগ্রামের জাতিগুলোর অস্তিত্ব রক্ষার কথা বলে, কিন্তু এরা এই বিষয়টা বুঝলো না কেন? ওরা বুঝে না বোঝার ভান করে সত্যিকার ওরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে এই যে ছোট ছোট যে জাতিগুলো আছে, অবাঙালি জাতিগুলো আছে, এই জাতিগুলো অস্তিত্ব যদি রক্ষা করতেই চাইতো, তাহলে এরা বাৎসরিক যে পরিমাণে চাঁদা আদায় করে আপনার 700 কোটি টাকা একটা দল, একটা দল যদি 700 কোটি টাকা, আমি 700 কোটি বাড়িয়ে দিলাম, 100 কোটি যদি মানে পার ইয়ার এই পার্বত্য চট্টগ্রামে অবাঙালি জনগোষ্ঠী, আমি ধরে নিচ্ছি বাঙালি আমার শত্রু, সেনাবাহিনী আমার শত্রু, তাহলে এই যে 100 কোটি টাকা যে চাঁদা হয়, এই 100 কোটি টাকা চাঁদা দিয়ে তো এই যে এই পার্বত্য চট্টগ্রাম অবাঙালি জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এরা কাজ করতে পারতো, কিন্তু কই করলো না। কিন্তু করেছে কোনটা? রাজা রানী ওনারা তো অস্ট্রেলিয়া, অক্সফোর্ড, শুধু না, তুমি আমার নাতনি শুধু না, সেও স্টেটমেন্ট হয়ে যে আমাদের আদিবাসী বলতে হবে, মানে জীবনে এখানে ছিল না। হোয়াট শি আন্ডারস্ট্যান্ডস, কথা বলার জন্য মনে ফুল জুড়ে ছুটে পড়তেছে। আমি ওনার একটা কথা উল্লেখ করতে চাই, যখন উনি সেনাবাহিনী হাত পা বাঁধা উনি কথা উল্লেখ করলেন, পৃথিবীতে সেনাবাহিনী যেখানে ডেপ্লয়েড হয়, সেনাবাহিনী নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়, তাকে হাত পা বাঁধার কোনো ধরনের রাইটস কোনো গভর্নমেন্ট রাখে না, কারণ সেনাবাহিনী তো ডেপ্লয়েড করছে এই কারণে যে তার কোনো প্রয়োজন। কিন্তু আমরা তো সে যেটা দেখবে সেই ইনস্ট্যান্ট ডিসিশন নিবে, সেইভাবে তাকে ট্রেন করা হয়। তাকে যেভাবে ট্রেন করা, তাকে তো আপনি রশি ধরে রাখতে পারেন না, যে কারণে আমাদের অস্ত্র ঢুকতেছে। এই যে উনি যে বলল আমাদের অস্ত্র ট্রেনিং নিয়ে আসতেছে, এই যে ক্যাম্প সরানো হলো, তো যারা এই ক্যাম্পগুলো রক্ষা করতে যে রক্ত দিল, ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জীবন দিল, তাদের রক্তে কি ভ্যালু আছে দলে? প্রফেসর, আমরা একটা বিরতিতে যাওয়ার আগে আপনাকে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ওই রাবার ড্যাম, রাবার বাগান, অন্যান্য বিভিন্ন অজুহাত দিয়ে আবাঙালিরা ক্লেম করছে যে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এরকম কিছু কি আসলে ঘটছে? এটা আসলে আমি কিভাবে বলে আমি বুঝতে পারতেছি না। কারণটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি অনুসারে পাহাড়ের সকল জায়গায় খাস, সেহেতু আমরা তো খাস জমিতেই বাস করি। বর্তমানে আমাদের যে পাড়াটা আছে, এই পাড়াটাও কোন এক হেডম্যানের নামে এই জমিটা, তো ওইখানে আমরা বসবাস করি। হেডম্যান যদি আমাকে চলে যেতে পারে, আগামীকাল তুমি চলে যাও, আমাকে চলে যেতে হবে বাধ্য, কারণ ওই জায়গাটা আমার খতিয়ানভুক্ত না। এরকম পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র অবাঙালিরা না, বাঙালিরাও সেম। তাহলে বাঙালি অবাঙালি আমরা সবাই এদের কাছে আমরা জিম্মি।
তো এই জিম্মির কারণে আমি দেখেন যে কোয়ান্টাম ফাউন্ডেশনের কথা বলি, তারপরে আমাদের যে সাবেক ডিজি ছিলেন পুলিশের ডিজি, নাম কি যেন আমার ঠিক মনে আসতেছে না, উনি আপনার 100 একর জমি লিস্ট নিয়েছেন। এরকম যে যা পারে, ওই যে রাজা হ্যাডম্যান কারবারিকে যারা একটু সন্তুষ্ট করতে পেরেছে, এরাই মনে করেন 1 একর না, এখানে এরা 1000 একরও নিতে পারে। তো এই 1000 একর জমি যখন নিতে যান আপনি, তো এখানে কারো না কারো বাড়ি, কারো না কারো আপনার মানে চাষবাস করে খাওয়া জায়গার উপরে পড়ে যায়। তো এরকম জায়গার উপরে যে কর্মকাণ্ডগুলো হয়, আপনি যে প্রশ্ন করলেন যে এরকম হয় কিনা, এগুলো আপনার যেহেতু খাস জমির উপরে আমরা বসবাস করছি, সরকারি মানে রেকর্ড না, এগুলা মানে অহরহ ঘটছে। যার কারণে আমি আসলে কিভাবে ব্যাখ্যা দিব, এই ব্যাখ্যা আমি খুঁজে চাই। 1954 এ জমিদার প্রথা রোধ করা হয়েছে আইন করে, কনস্টিটিউশন। বাংলাদেশের সব জায়গায় কোনো জমিদার প্রথা নেই যে আপনি যেটা বলেছে যে আপনি বলবেন কালকে চলে যাবে, কিন্তু হিল ট্যাক্সের জমিদার প্রথা কেন রেখে গেল? এখনো আছে। এটা তো রাষ্ট্রীয় রেগুলেশন, রাষ্ট্র বিরোধী। রাষ্ট্র এখানে বিরতির পর এসে শুনবো। শুধু দর্শক মন্ডলী সঙ্গেই থাকুন, একটা টেকসই সমাধানের রোড ম্যাপ নিয়ে বিরতির পর এসে সংক্ষিপ্ত আলোচনা করব। টেকসই একটা সমাধানের রোড ম্যাপ কল্পনা করেই আমরা আমাদের এই শেষ অংশটুকু শুরু করছি এবং ফিরে আসছি প্রফেসর রশিদ আপনার কাছে। সাংবিধানিক এবং নাগরিক অধিকার তো পুরো বাংলাদেশের সব মানুষের সমান হওয়ার কথা, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনি যে জায়গাটা হিন্ট করছিলেন যে এখনো বোধহয় সেই রাজতন্ত্র প্রজাতন্ত্র একটা কনফ্লিক্ট রয়ে গেছে, একটু যদি আলোকপাত করেন। সাংবিধানিক ভাবে রাষ্ট্রের সভরেনিটি ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে প্রত্যেক নাগরিকের একই রকম অধিকার পাওয়া উচিত বা পেতে হবে, এটাই রাষ্ট্রের রাইট। তো সে অনুযায়ী বাংলাদেশে যদি অন্য কোথাও জমিদার প্রথা নেই, তো এই জমিদার প্রথা চিরতরে এটাকে ওখানে টার্মিনেট করতে হবে। এবং দেশ বিরোধী চুক্তি, যেগুলো আমরা তথাকথিত শান্তি চুক্তি বলছি, এই চুক্তিটা জনগণের সামনে আসতে হবে বিশেষ তদন্ত কমিটি করে। এটা যারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, যেন দেশের জনগণ এতটুকু আস্থা পায়। বিশেষ করে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের সরকারের আমলে যে শহীদ জিয়া আমাদের রাষ্ট্রকে টিকানোর জন্য যা করেছে, আমরা সবসময় এটা নিয়ে আমরা আলোচনা করি, গর্ববোধ করি। তার আমলে অন্তত আমরা এটা তদন্ত দেখতে চাই। এবং যারা রাষ্ট্রের বিরুদ্ধে এই চুক্তিগুলো করেছে, রাষ্ট্রকে দ্বিভাগ করার জন্য, তাদের বিচারের আওতায় আনতে হবে, জনগণকে জানাতে হবে। তারপরে সমতা ভিত্তিতে আপনি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ঢাকা সব জায়গায় সমতা ভিত্তিতে, নাগরিক অধিকার ভিত্তিতে আপনাকে আপনাকে একই রকম নিয়ম কানুনকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে আমাদের পার্বত্য চট্টগ্রামের অবাঙালি যারা আছে, তারা যেরকম ঢাকায় এসে প্লট কিনতে পারে, ফ্ল্যাট কিনতে পারে, আপনি একই রকম ভাবে একই রকম এটা পৃথিবীতে। উনি আমার ভাই, বাট আসলে তো এখন সম্ভব না। এখন সম্ভব না, এখন এই ধরনের চুক্তির কারণে সম্ভব না। এই ধরনের চুক্তিতে লেখা আছে, আমি কিন্তু বললাম চুক্তি রাষ্ট্র বিরোধী চুক্তি। এই চুক্তিতে লেখা আছে যে ওরা সব জায়গায় যে কিনতে পারবে, কিন্তু আপনি কোন জায়গায় অন্য জায়গার এলাকার লোক ওখানে যে তারা জমি কিনতে পারবে না, বা থাকতে হয়তো অন্যভাবে থাকতে হবে, ওই পারমিশনের কথা বলছে। তো এইটা সকল নাগরিকের অধিকার যদি সমান, যে আমরা এটা কোনো ডিভিশন দেখতে চাই না। রাষ্ট্রকে যদি আপনি এগিয়ে নিতে হয়, তাহলে উনি যেরকম ফ্যাসিলিটিস পাবেন, আমি সেরকম ফ্যাসিলিটিস পাবো। আমাদের ভিতরে কোনো সময় ডিবেট থাকতে পারবে না এই জায়গায়। তাহলে স্যার, ওই যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত একজন বাঙালি ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি আপনাকে প্রশ্নটা করি। উনি বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামের অবাঙালি যারা আছে, তারা যেহেতু অনেকটা পশ্চাৎপদ, তাদের জন্য কিছু কোটা সিস্টেম আছে, কিন্তু একই ভৌগোলিক বাস্তবতায় পাশের বাড়িটা তার বাঙালি বাড়ি, তার বাচ্চা ওই মানে কোটাটা পায় না। এটা কি বৈষম্য? অবশ্যই বৈষম্য। এবং এই বৈষম্য থেকে আরেকটা বৈষম্য, একটা চরম বৈষম্য। এবং এই বৈষম্য থেকে আরেকটা আন্দোলন তৈরি হবে, আরেকটা অশান্তি তৈরি হবে, আবার আরেকটা পলিসি অন্য দেশ করবে যে এদের এইভাবে কাজে লাগিয়ে অশান্তি তৈরি হবে, টার্মিনেশন তৈরি হবে না। আমি এখানে আরেকটা বলতে চাই যে আপনি যে সুবিধার কথা বলছেন, সেই সুবিধা বাংলাদেশে আপনি পশ্চাৎপদ সব জায়গায় একই রকম। আপনি যদি সে ঢাকার ছিন্নমূলদেরকে দেখেন, তারা কি পশ্চাৎপদ না? তারা কি সুবিধা বঞ্চিত না? তারা কি দেশের সিটিজেন না? তাহলে আপনি এটা দৃষ্টিভঙ্গিটাকে একটা সমতা ভিত্তিতে আনতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করা হয়েছে, যে আমরা একটু দেখতে চাই যে ওরা একটু সুবিধা বঞ্চিত, বাকি সবাই সুবিধা পাচ্ছে। কিন্তু এটা বাস্তবতা হলো খুবই, আপনি ঢাকা শহরে ঘুরলে দেখবেন যে বাস্তবতা নাই। তো বাস্তবতাকে আপনি এস্টাবলিশ, গভর্নমেন্টের কাজ হলো প্রত্যেকটা নাগরিককে তার পাওনার সুবিধা বুঝিয়ে দেওয়া, সেটা সে যে এলাকারই হোক। সে যখনই বাংলাদেশের সিটিজেন, যখনই বাংলাদেশের ন্যাশনালিটি, তার রাইট সব জায়গায় একই, ইকুয়াল। তো এইটাকে আপনি যদি অন্যদিকে ডাইভার্ট করেন, তখন এই জন্য আমি শুরুতে বলেছি এটা একটা কনস্পিরেসি। কারণ এইটা দিয়ে বাংলাদেশের ক্ষতি করা হচ্ছে, দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি যে একটা কথা
টেনেছেন যে কেন ভারত এটা করে। আপনার পরিষ্কারভাবে ওনাকে জিজ্ঞেস করেছেন কেন করে, আমি সেটা সংক্ষিপ্ত উত্তর দিতে চাই। জি, please। যে এক মিনিট। বাংলাদেশে ভারতের একটা বিশাল সেনাবাহিনী আছে, তার বিশাল অস্ত্র কিনতে হয় সেনাবাহিনীর জন্য, দেশের জন্য, তার দেশ জায়গার কারণে। তার চায়নাতে বর্ডার আছে, তার পাকিস্তানের বর্ডার আছে, তার নেপালে বর্ডার আছে এবং বাংলাদেশের বর্ডার আছে। তারা সবসময় একটা যুদ্ধ সিচুয়েশন রাখতে চায়। যেমন দেখেন আমেরিকা, রাশিয়া, তাদের বিরাট বাহিনী আছে, তারা পৃথিবীর সব জায়গায় কেন যুদ্ধ যায়? তার এত বড় সেনাবাহিনী টিকে রাখার জন্য, এত বড় দেশ টিকে রাখার জন্য, অর্থনীতিতে পরাশক্তি হওয়ার জন্য তার যুদ্ধকে তার চাপিয়ে দেওয়া হয়। তো ভারতও এতদিন পাকিস্তানকে নিয়ে তার গেম খেলতো, এখন এই লাস্ট তাদের অপারেশন সিঁদুর যখন পরাজিত, তখন তারা বাংলাদেশকে টার্গেট করেছে এবং তাদের সেবাদাসী চলে গেছে এবং জিয়াউর রহমানের উত্তরসূরি এখন ক্ষমতায় আসছে। এবং আপনারা যেন জাতীয়তাবাদী বিশ্বাসী, ওই যে উনি শুরুতে বলেছে আমরা সবাই বাংলাদেশি, এটা তো শহীদ জিয়াউর রহমানের পলিসি, তাই না? উনি এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিশ্বাস করে যে আমরা জাতীয়তাবাদী বলতে বাংলাদেশি, যে যার বাঙালি অবাঙালি তারা থাকবে তাদের মতো করে। তো এই যে তাদের ভারতের বিরাট সেনাবাহিনীকে শক্তিশালী রাখার জন্য, তাদের ইকুইপমেন্টস ব্যবসা ঠিক রাখার জন্য যারা ইসরায়েল বিজনেস করে, তারা বাংলাদেশকে এখন টার্গেট করেছে, দুর্বল মনে করে। কারণ বিগত সরকার বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখার জন্য যেমন এই ধরনের চুক্তি করে স্বাধীনতা নষ্ট করেছে, সেরকম ডিফেন্স ইকুইপমেন্টস বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী না করা, বাংলাদেশের পিপলস আর্মি তৈরি না করা, বাংলাদেশ সবরেন্টিকে নিজে পা নিজে দাঁড়াতে পারে সেটা না করা, অর্থনীতিতে মুক্তি না করা, পানি দিয়ে বাংলাদেশকে আরো আমাদেরকে পিছিয়ে দেওয়ার, পানি আটকিয়ে রেখে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা সেক্টরে দেখেন, চিকিৎসা খাতে আমাদের দেশে চিকিৎসা খাতে দাঁড়ায় নাই। আমরা 30 লক্ষের উপর ভারতে যাই চিকিৎসা করতে, কেন? বাংলাদেশে এত বাজেট, এত সরকারের ব্যর্থতা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ইঞ্জিনিয়ার থোয়াই আপনার কাছ থেকে একটা কনক্লুডিং রিমার্ক চাইবো। এই যে শান্তি চুক্তি এবং মূলধারার বাংলাদেশি যারা আছে তাদের কাছে আপনার কি বার্তা, আপনার সিএসটি সম্পর্কে জোটের পক্ষ থেকে যদি কোনো বার্তা থাকে? আচ্ছা, আমি একটু ফিরে যেতে চাই যে 1984 সালে আপনার জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এখানে বাঙালি 80 সাল 1980 থেকে 84 সনের দিকে আর কি। আচ্ছা আচ্ছা 80। তাহলে ওইখানে বাঙালি কেন ওইখানে সেটেলমেন্ট দিয়েছে? সেটেলমেন্ট করার কারণটা হচ্ছে এখানে আস্থার অভাবের কারণে, আস্থা না থাকার কারণে এখানে বাঙালি সেটেলমেন্ট হয়েছে। এটা আমার পক্ষ থেকে একটা পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিকও আছে। এটা পজিটিভ দিক কিভাবে, যে এই কাজটা করার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামকে ভারত দখল নিতে পারে নাই। ওকে। নেগেটিভ দিক হচ্ছে এই যে লোকগুলোকে এই সমতল থেকে নিয়ে গিয়ে পাহাড়ে সেটেলমেন্ট করা হয়েছে, তাদের সাথে ওই অঞ্চলে যারা বসবাস করে থাকা আগে থেকেই তাদের সাথে একটা আস্থার সম্পর্ক বা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরির জন্য যে রোডম্যাপ দরকার ছিল, এই রোডম্যাপটা তখন করা হয় না, যার কারণে আজকে 54 বছর ধরে পার্বত্য চট্টগ্রামে অশান্তির আগুন জ্বলছে। ত্রিপুরার রাজার ছেলে কয়েকদিন আগে বললো যে চট্টগ্রামের ত্রিপুরারা নাকি রেডি, উনি ডাক দিলেই নাকি আলাদা করে ফেলবে। আসুক। এই যে আপনার মানে আমি তো ওই জায়গায় আসছিলাম যে এই ধরনের অনাস্থার জায়গা রেখে দেওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামে এই যে জাতিগত ক্লেশ দাঙ্গা তৈরি হওয়ার কারণে ওরা বারে বারে এই সুযোগটা নিচ্ছে। এই সুযোগে আরো বারে বারে মনে করতেছে ওখানে তো আগুন জ্বলছে, আর একটু যদি ঘি ঢেলে দেই তাহলে মনে করে এটা আগুন ঢাউ ঢাউ করে জ্বলবে, সুযোগটা আমি কাজে লাগাইতে পারবো, এই মনে করে এরা বলছে। তাহলে এখন আমার সরকারের কাছে কি চাওয়া? আমার সরকারের কাছে 3টা চাওয়া আছে। 3টা চাওয়া হচ্ছে আপনার প্রথম দাবি যে সকল নাগরিকের সমান নিরাপত্তা দিতে হবে। এখানে বাঙালি বলেন, অবাঙালি বলেন, কিংবা নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, সকল নাগরিক একমাত্র বাংলাদেশের নাগরিক মাত্রই তাকে নিরাপত্তার জন্য তাকে পাওয়ার অধিকার তাকে থাকতে হবে। কোনো জাতিগত বৈষম্য এখানে করা যাবে না। দ্বিতীয় দাবি হচ্ছে অধিকার ও ভূমি সংকটের ন্যায়সঙ্গত সমাধান করতে হবে। কি বলছি আমি? অধিকার ও ভূমি সংকটের ন্যায়সঙ্গত সমাধান। তাহলে এখানে আপনার পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন হয়, ভূমি কমিশন মানে 2-3 জন বাঙালি, 2-3 জন চাকমা। এই চাকমা আর বাঙালি তো পার্বত্য চট্টগ্রামের জাতি না, আরো তো অনেকগুলো জাতি আছে। এই জাতিগুলো থেকে কখনো কি জিজ্ঞাসা করা হয়েছে আপনাদের প্রথাগত কিভাবে ভূমি আইন আছে, বা তাদেরকে কখনো ইনক্লুড করা হয় না এই ভূমি কমিশনে? তাহলে আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামে যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতির লোককে অন্ততপক্ষে একজন করে হলেও ভূমি কমিশনে প্রতিনিধিত্ব রাখতে হবে। ওকে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার এখানে পার্বত্য চট্টগ্রামে মানে আমরা যদি বলি সবসময় আমাদেরকে, আমি যদি আমার মানে চিন্তা থেকে বলি বা পার্বত্য চট্টগ্রামের মানুষের চিন্তাধারা পার্সেপ্টিভ থেকে, তো এখানে আমাদেরকে সবসময় বলা হয় যে সমতল থেকে আমরা সবসময় পিছিয়ে আছি।
আমাদের এখানে কর্মসংস্থান নাই, আমাদের এখানে শিক্ষা নাই, আমাদের ওখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। এই যে পিছিয়ে রাখার যে প্রবণতা এবং এই এগুলো দেখিয়ে আমাকে যে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যে রাস্তা তৈরি করা, এই রাস্তা বন্ধ করার জন্য আমাদেরকে এখানে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের বিপ্লব তৈরি করতে হবে পার্বত্য চট্টগ্রামে। আমরা অনেক সময় যদি পার্বত্য চট্টগ্রামের কথা বললেই আমরা উন্নয়নের কথা বলি, আপনার পর্যটনের কথা বলি। এই পর্যটন খাতকে যদি আপনি সঠিকভাবে আপনি অ্যানালাইসিস করে আপনি যদি প্রয়োগ করতে পারেন, পার্বত্য চট্টগ্রামের টাকা দিয়ে পুরো বাংলাদেশ চলা সম্ভব। আমি একটু ইন্টারাপ্ট করি, এখানে ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ। শান্তু লার্মা বিং এ ট্রাইবাল, সে কিন্তু রাঙ্গামাটিতে যে টেকনিক্যাল ইউনিভার্সিটি হয়েছে সেটার বিরুদ্ধে ছিল না। এই জায়গায় আমি আসতে চাকমা গ্রুপ, চাকমা ক্ল্যান ওখানে এটার সম্পূর্ণ বিরোধিতা করেছে, মানে জেএসএস ওখানে বিরোধিতা করেছিল। আমরা তো শিক্ষা প্রসার ঘটাতেই চাচ্ছে গভর্নমেন্ট, ইউ আর নট অ্যালাউইং। বান্ধবী ইউনিভার্সিটি তাদের না, রাঙ্গামাটি টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইউনিভার্সিটি। আজকে আলোচনা স্যার শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকের আমি বলতে চাই যে আমাদের ওখানে 241টা সেনা ক্যাম্প তো বসাতেই হবে, এবং সেনাবাহিনী যদি মনে করে নিরাপত্তার জন্য, দেশের সভরেন্টির জন্য আরো কিছু লাগবে, সেটাকে রাষ্ট্রকে দৃষ্টি নিতে হবে এবং সম্পূর্ণভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাহলে সমতা অনেকটা ফিরে আসবে, কারণ এই চাঁদাবাজির জন্য সব অস্থির হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সিএসটি সম্প্রীতি জোট অনেকেই মনে করে হচ্ছে আমরা শুধুমাত্র বাঙালিদের পক্ষেই আমরা কথা বলছি, সেনাবাহিনীর পক্ষেই কথা বলছি। এই জন্য আমাদেরকে অনেকটা মানে সেনাবাহিনীর দালাল কিংবা বাঙালির দালাল এরকম ট্যাগ দেওয়ার চেষ্টা করে। আমি একটা কথা সবাইকে স্মরণ করে দিতে চাই যে এই পার্বত্য চট্টগ্রাম শুধুমাত্র বাঙালিদের না, এই পার্বত্য চট্টগ্রাম শুধুমাত্র অবাঙালিদের না, চাকমা, মারমা, খিয়াংখুমিদের না, এই পার্বত্য চট্টগ্রাম সবার। সেই জন্য এই পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা রয়েছে, যে সংকট রয়েছে, 300টা আসনের 300 এমপি, 300 পার্লামেন্ট মেম্বার এবং এই যে 56,000 বর্গ মাইলের ভিতরে যে 20 কোটি জনগণ আছে, 20 কোটি জনগণের জানার অধিকার আছে এই 56,000 বর্গ মাইলের ভিতরে কয়টা জাতি আছে এবং এই জাতিগুলোর কৃষ্টি কালচার কি, এবং আমাদের মধ্যে এই যে রেইনবো নেশন যে আমরা আপনার জিয়া রহমানের উত্তরসূরি আপনার তারেক জিয়া বলছেন রেইনবো নেশন করবেন, এই রেইনবো নেশন গঠন করার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে এবং সরকারি পক্ষ থেকে এই বিষয়গুলো জানানোর ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। ধন্যবাদ। সিএসটি সম্প্রতি জোট যেটা আছে চমৎকার কাজ করছে। মাঝে মাঝে আমি একটু আশঙ্কায় ছিলাম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতো মুসলমান বাদ দিয়ে সম্প্রীতি হতে ঐক্য, ওরকম করছেন না আপনারা। বাংলাদেশকে সাথে রাখার জন্য ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে, ইউ আর গোয়িং টু কনক্লুড, আপনি যদি কোনো একটা স্পেসিফিক্স এর উপরে দিয়ে শেষ করেন। আমার এতগুলি কথা জমে গেছে, কারণ প্রথম কথা হলো যে পিস অ্যাকর্ডটাকে রিভিজিট করতে হবে। ওকে, ইউ মাস্ট রিভিজিট দ্য পিস অ্যাকর্ড। পিস অ্যাকর্ডের মধ্যেই আছে, আমরা বহাল রেখেছি সিএসটি রেগুলেশন 1900, আমরা বহাল রেখেছি ডিসির কর্তৃত্ব, আমরা বহাল রেখেছি হেডম্যানের কর্তৃত্ব, কারবারের কর্তৃত্ব। এতগুলি কর্তৃত্ব নিয়ে একটা জায়গা কিভাবে চলে, একটা ইউনিফাইড সিস্টেমের মধ্যে আনতে হবে। এক, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পরিবর্তন করতে হবে। দেয়ার মাস্ট বি ইলেকশন ইন অল দি ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যান্ড রিজিওনাল কাউন্সিল। একটা অনির্বাচিত স্বৈরাচার 1997 সালে 2024 সালে শুনতেও তো লজ্জা লাগে। হাউ ক্যান ইট হ্যাপেন? তার কি কমিটমেন্ট থাকবে? যাদের কমিটমেন্ট লেভেল দেশের প্রতি নীল, সেই সমস্ত লোক এখানে অবস্থান করে আছে এবং সেই অবস্থানের কারণে এখানে সমস্যা বেড়ে যাচ্ছে। এখানে সবচেয়ে লজ্জার কারণ হচ্ছে আপনার যারা আমরা 29 বছর যাকে আমরা প্রতিমন্ত্রী পদমর্যাদা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে বানিয়ে রেখেছি, তার কোনো বাংলাদেশের নাগরিকত্বই নাই। আচ্ছা, এরপর এনআইডি নাই। ওখানে 13টা নৃগোষ্ঠী আছে, আরো কিছু বের হবে, চাক আছে। এই যে গোষ্ঠী আছে, এদের ইকুয়াল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সবগুলো কাউন্সিলে আসতে হবে এবং ডিসিশন মেকিং প্রসেসও তাদের অবস্থান থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের ওয়ান অফ দ্য মেইন ইস্যু ইজ দ্য ল্যান্ড। এই ভূমি সমস্যা, এখানে জমির ক্রাইটেরিয়া অনেক রকম। জমি আছে পাহাড়ি জমি, জলে ভাসা জমি, রিজার্ভ ফরেস্ট, প্রাইমারি ফরেস্ট, তারপরে হোমস্টেড, তারপরে ইন্ডাস্ট্রিয়াল স্টেট। ওখানে বান্দরবান একটা ইন্ডাস্ট্রিও আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই সবগুলি জমির কোনো ক্যাডাস্ট্রাল সার্ভে আজ পর্যন্ত হয় নাই, আজ পর্যন্ত হয় না। এবং এই ক্যাডাস্ট্রাল সার্ভে যখন ল্যান্ড কমিশন করতে চেয়েছে, তখন ল্যান্ড কমিশন প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দ্বারা, ভেরি ফিউ। তো ওই সমস্ত বটলনেকগুলিকে আমাদেরকে দূর করতে হবে। আর বললো যে পিছিয়ে পড়ে আছে, পিছিয়ে পড়লো কিভাবে?
ওইখানে লিডারশিপ গোছে যে সমস্ত লোক আছে, তাদের প্রত্যেকের ছেলে মেয়ে নাতি নাতনি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করে। এবং ওরা খুব সহজেই নাকি স্কলারশিপ পায়। ওই যে ইন্ডিজিনিয়াস লেভেল লাগায় এই কাজ করে। আমি লেভেল লাগাচ্ছি কেন? লেভেল লাগাচ্ছি আমার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, দেশের জন্য তো না। আদিবাসী হইলে তো আদিবাসী হবে না, বিকজ ILO 107 the government has signed in 1972 and that remains, and that we also strongly support. ILO 169 the recent edition, এইটা আমরা সিগনেটরি না। যেহেতু আমরা সিগনেটরি না, we do not recognize any indigenous, and like it or not like it, বাংলাদেশের 2টা পত্রিকা এরা কোন আর্টিকেল আদিবাসী ছাড়া লিখে না। মানে এরা কি বাংলাদেশের মানুষ? এরা কি বাংলাদেশের প্রতি কোনো সহানুভূতি আছে? দেশের জন্য তারা কোনো উন্নতি চায়? তারা তো ব্যক্তি উন্নতি চায়। তো এই জিনিসগুলো পলিটিক্যাল বললাম, তোমার ল্যান্ড রেকর্ড বললাম, তারপর তোমার ব্যাকওয়ার্ডনেস এর কথা হলো, যেটা সত্যি না। এবং আমাদের সকলের সমান অধিকার থাকবে দেশের সমস্ত জায়গায় যাওয়ার। এক্স্যাক্টলি। একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি ততুলিয়াতে গিয়ে সেটেল করতে পারে, আমিও সাজেকের উপরে আউটপোস্টে গিয়ে আমিও ওখানে সেটেল করতে চাই। দ্যাটস মাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর শেষ করবো না, আর একটা লাস্ট কথা আমি বলে যাই। লাস্ট হলো যে আমাদের হিল ট্র্যাক্স এর এই ইস্যুগুলি আমাদের শুধুমাত্র অকেশন বেসড। আমি শুধু দেখি 2 ডিসেম্বরে অনেক চ্যানেল রিং করে যে একটু কিছু বলেন, আর সারা বছর কোনো খবর নেই। বাট দিস ইজ এ কন্টিনিউয়াস ইস্যু, এবং সবাইকে সবসময় অবহিত করতে হবে হিল ট্র্যাক্স কি, কিভাবে আমরাও এখান থেকে বঞ্চিত হচ্ছি, নৃগোষ্ঠীও কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। লেটস অল ওয়ার্ক টুগেদার। Thank you, General. I love my country. I don't want that 1/10 of my country gets separated by any way. Thank you so much. Thank you. Thank you so much, General. Thank you so much, Professor, এবং thank you so much, Engineer Thuai. আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য, কিন্তু অবশ্যই প্রতিধ্বনি করব জেনারেল সাব্বিরের সেই কথাটি। এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কালে ভদ্রে এটা নিয়ে অনুষ্ঠান করে আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। নিয়মিত এই ব্যাপারে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে এবং বাংলাদেশকে ভালোবাসতে হবে। সবাই সুস্থ থাকুন। মুক্তির কথার পরের পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।